হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার এই ক্লাসে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। আজকের একটি অনন্য ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের বিষয় হলো ইতিহাস। ইতিহাসে জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে পরীক্ষায়, আমার এই ভিডিওতে ঠিক সেরকমই প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি প্রশ্নগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকন বাজিয়ে দিও। শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন। গান্ধার শিল্প, গান্ধার শিল্পকর্ম কোন রাজার সমসাময়িক ছিলেন? কনিষ্ক, দ্বিতীয় পুলকেশী, হর্ষবর্ধন না পুষ্যমিত্র শুঙ্গ? গান্ধার শিল্পকর্ম কোন রাজার সমসাময়িক, অর্থাৎ কোন রাজার আমলে এটি সর্বত্র বিকাশ লাভ করেছিল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, কনিষ্ক। অর্থাৎ কনিষ্কের রাজত্বকালে গান্ধার শিল্পকর্ম সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, নিচের কোন গ্রিক লেখক মৌর্য রাজসভায় দূত হিসেবে যাননি? মেগাস্থেনিস, ডেইমাচুস, ডিওনিসিয়াস না প্যাট্রোক্লুস? অতএব নিচের কোন গ্রিক লেখক মৌর্য রাজসভায় দূত হিসেবে যাননি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, প্যাট্রোক্লুস। অর্থাৎ প্যাট্রোক্লুস গ্রিক লেখক ছিলেন যিনি মৌর্য রাজসভায় উপস্থিত হননি বা যাননি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। বিন্দুসার, বিন্দুসার কোন ধর্মমতে বিশ্বাসী ছিলেন? বৌদ্ধ, জৈন, আজীবক না লোকায়ত? বিন্দুসার কোন ধর্মমতে বিশ্বাসী ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, আজীবক। অর্থাৎ আজীবক ধর্মমতে তিনি বিশ্বাসী ছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। নিচের কোন শাসক শুঙ্গ বংশের শাসক নন? নিচের কোন শাসক শুঙ্গ বংশের শাসক নন? অপশান এ ভাগবত, অপশান বি বাসুদেব, অপশান সি দেবভূতি, অপশান ডি অগ্নিমিত্র? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি বাসুদেব। অর্থাৎ বাসুদেব যিনি শুঙ্গ বংশের শাসক ছিলেন না, বাকিগুলো সব শুঙ্গ বংশের শাসক ছিলেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন? আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন? 16 মাস, 19 মাস, 20 মাস না 24 মাস? আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি 19 মাস। অর্থাৎ আলেকজান্ডার ভারতে 19 মাস ছিলেন। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির সঙ্গে কার লড়াই হয়েছিল? আমরা জানি তরাইনের দুটি যুদ্ধ হয়েছিল। একটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, আর একটা হচ্ছে ঠিক তার পরের বছর 1192 খ্রিস্টাব্দে। অর্থাৎ তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরির সঙ্গে কার? অপশান এ রানা সঙ্গ, অপশান বি রানা প্রতাপ, অপশান সি পৃথ্বীরাজ চৌহান, অপশান ডি রানা হাম্বিরদেব? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি পৃথ্বীরাজ চৌহান। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরির সঙ্গে লড়াই হয়েছিল পৃথ্বীরাজ চৌহান, এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির। অর্থাৎ মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের দুটি যুদ্ধ হয়েছিল, অর্থাৎ তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ইয়ং বেঙ্গল আন্দোলন, ইয়ং বেঙ্গল আন্দোলনের মূল প্রেরণা কে ছিলেন? অপশান এ রামমোহন রায়, অপশান বি ডিরোজিও, অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি ডেভিড হেয়ার? এক্ষেত্রে আমরা জানি ইয়ং বেঙ্গল অর্থাৎ নববঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন হিন্দু কলেজের অধ্যক্ষ ডিরোজিও। অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। ইয়ং বেঙ্গল আন্দোলনের মূল প্রেরণা ছিলেন ডিরোজিও। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। রেহালাতে ইবন বতুতা কোন সুলতানের সময়ের কথা লিখেছেন? রেহালা বলে যিনি গ্রন্থটি ছিলেন, সেই রেহালা গ্রন্থে ইবন বতুতা কোন সুলতানের কথা লিখেছেন? অপশান এ গিয়াসউদ্দিন তুগলক, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি ফিরোজ তুগলক, অপশান ডি সিকান্দার লোদি? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি মোহাম্মদ বিন তুগলক। রেহালাতে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের কথা লিখেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। এলাহাবাদ স্তম্ভলিপি, এলাহাবাদ স্তম্ভলিপি কে রচনা করেছিলেন? এলাহাবাদ স্তম্ভলিপি কে রচনা করেছিলেন? অপশান এ হরি সেন, অপশান বি রবি কীর্তি, অপশান সি রুদ্রদমন, অপশান ডি বাণভট্ট?
এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এলাহাবাদ স্তম্ভলিপি রচনা করেছিলেন হরিসেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো ইন্ডিকা গ্রন্থের লেখক কে? আমরা জানি ইন্ডিকা গ্রন্থের লেখক অপশান এ হেরোডোটাস, অপশান বি মেগাস্থেনিস, অপশান সি স্ট্রাবো, অপশান ডি প্লুটার্ক। ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন, এখানে সঠিক উত্তর হবে অপশান বি মেগাস্থেনিস। ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন মেগাস্থেনিস। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ঔরঙ্গজেবের সময় আমিনরা কি সংগ্রহ করতেন? ঔরঙ্গজেবের সময় আমিনরা কি সংগ্রহ করতেন? গোচারণ কর, জিজিয়া কর, খরাজ, জাকাত। ঔরঙ্গজেবের সময় আমিনরা কি সংগ্রহ করতেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি জিজিয়া। ঔরঙ্গজেবের সময় আমিনরা জিজিয়া কর সংগ্রহ করতেন। পরবর্তী প্রশ্ন হলো কার সময়ে মুসলিমরা বাইরে থেকে এসে দাক্ষিণাত্যে আক্রমণ চালিয়েছিলেন? কার সময়ে মুসলিমরা বাইরে থেকে এসে দাক্ষিণাত্য আক্রমণ প্রথম দাক্ষিণাত্য আক্রমণ চালিয়েছিলেন? অপশান এ বলবন, অপশান বি রাজিয়া, অপশান সি জালালউদ্দিন খলজি, অপশান ডি ফিরোজ তুগলক। আমরা জানি দাক্ষিণাত্য জয় করা কোনো সুলতানের পক্ষেই সম্ভব হয়ে ওঠেনি। তো প্রথম মুসলিম আক্রমণ হয়েছিল দাক্ষিণাত্যে, সেটি কোন সুলতানের আমলে? এক্ষেত্রে মনে রাখতে হবে সঠিক উত্তরটি হবে অপশান সি জালালউদ্দিন খলজির আমলে। অর্থাৎ জালালউদ্দিন খলজির আমলে দাক্ষিণাত্য প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল। চলে যাচ্ছি আমার পরবর্তী প্রশ্নে। উপনিষদ কোন সময় সংকলিত হয়েছিল? উপনিষদ কোন সময়ে সংকলিত হয়েছিল? 600 খ্রিস্টপূর্বাব্দে, 800 খ্রিস্টপূর্বাব্দে, 1000 খ্রিস্টপূর্বাব্দে, না 1600 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে? এক্ষেত্রে সঠিক উত্তরটি মনে রাখতে হবে উপনিষদ কোন সময় সংকলিত ছিল? উত্তর হবে অপশান এ 600 খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ 600 খ্রিস্টপূর্বাব্দে উপনিষদ সংকলিত করা হয়েছিল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। শিবাজি কার সঙ্গে পুরন্দরের চুক্তি করেছিলেন? শিবাজি কার সঙ্গে পুরন্দরের চুক্তি বা সন্ধি করেছিলেন? 1645 খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁ, 1650 খ্রিস্টাব্দে আফজল খাঁ, 1660 খ্রিস্টাব্দে রাজা যশবন্ত সিং, 1665 খ্রিস্টাব্দে রাজা জয় সিং। এক্ষেত্রে মনে রাখতে হবে পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে রাজা জয় সিং এর সঙ্গে। শিবাজির সঙ্গে রাজা জয় সিং এর যে সন্ধি হয়েছিল তা হলো 1665 খ্রিস্টাব্দে, তা পুরন্দরের সন্ধি নামে পরিচিত। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। জমি পরিমাপ করার জন্য কোন সার্বজনীন মাধ্যম শিবাজি গ্রহণ করেছিলেন? জমি পরিমাপ করার জন্য কোন সার্বজনীন মাধ্যম শিবাজি গ্রহণ করেছিলেন? এই ক্ষেত্রে অপশানগুলি হলো সিকান্দার ই গজ, তানাব, জারিব না কাঠি। অর্থাৎ জমি পরিমাপ করার জন্য শিবাজি যে সার্বজনীন একটি পরিমাপ পদ্ধতি মেনে চলতেন তা হলো, একে সঠিক উত্তর হিসাবে অপশান ডি কাঠি। অর্থাৎ কাঠি ব্যবস্থার মাধ্যমে তিনি জমি পরিমাপ করতেন। শিবাজি তার এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় কোন কোন কর সংগ্রহ করতেন সেগুলি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং শিবাজির কত খ্রিস্টাব্দে রাজ্যাভিষেক হয় সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের জিএস স্টাডিজ কতটা প্রস্তুতি হয়েছে সেটা দেখার জন্য এই প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা কমেন্টে করো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। ইবাদতখানা কি? ইবাদতখানা কি? ইবাদতখানা এটি একটি বই, না এটি একটি নতুন ধর্ম, না ধর্মীয় আলোচনার জন্য একটি স্থল, না একটি মসজিদ? ইবাদতখানা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি ইবাদতখানা হলো ধর্মীয় আলোচনার একটি স্থল। এটি কে চালু করেছিলেন তোমরা অবশ্যই এটা কমেন্টে জানিও। ইবাদতখানা কে চালু করেছিলেন? চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। জামরিন বা জামোরিন, এটা জামোরিন হবে। জামোরিন কাদের বলা হয় বা কাকে বলা হতো? ভারতে পর্তুগিজদের ধর্মীয় প্রধানকে, ভারতে আরব বণিকদের বাণিজ্যিক প্রধানকে, কোচিনের মুসলিম শাসককে, না কালিকটের হিন্দু শাসককে? তো জামোরিন কাকে বলা হতো বা কাদের বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি কালিকটের হিন্দু শাসককে। কালিকটের হিন্দু শাসককে জামোরিন বলা হয়। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের 18 নম্বর প্রশ্ন। খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? মনে রাখতে হবে খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। বাবর প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526,
এবং তার পরবর্তীকালে যে যুদ্ধ করেছিল 1527 খ্রিস্টাব্দে সেটি হলো খানোয়ার যুদ্ধ। সেই বাবরের সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? মোহাম্মদ লোদি, হিমু, রানা সঙ্গ না কেউ নন? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি, রানা সঙ্গর সাথে, অর্থাৎ খানোয়ার যুদ্ধ হয়েছিল তার বাবরের সঙ্গে রানা সঙ্গের 1527 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। চিরস্থায়ী ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? চিরস্থায়ী ব্যবস্থা, আমরা জানি চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। এটি কে চালু করেছিলেন? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন হেস্টিংস, জন শোর, লর্ড বেন্টিক? একে সঠিক উত্তরটি হবে অপশান এ, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। আচ্ছা বন্ধুরা, তোমরা জিএস স্টাডিজ বা ইতিহাসে তোমরা কতটা পরিপক্ক হয়েছো উত্তর কমেন্টে জানিও। চিরস্থায়ী ব্যবস্থার সঙ্গে একটি আইন প্রচলিত হয়েছিল, সেই আইনটি কী নামে পরিচিত? চিরস্থায়ী ব্যবস্থার সঙ্গে একটি আইন প্রচলিত হয়েছিল, সেই আইনটি কী নামে পরিচিত? অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্টে জানিও। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কাকে সংবাদ মাধ্যমের মুক্তিদাতা বলা হয়? কাকে সংবাদ মাধ্যমের মুক্তিদাতা বলা হয়? অপশান এ লর্ড বেন্টিক, অপশান এ ম্যাকাউলে, অপশান সি হেস্টিংস, অপশান ডি মেটক্যাফ? কাকে সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের মুক্তিদাতা বলা হয়? দ্য লিবারেটর অফ প্রেস বলা হয় কোন ব্রিটিশ শাসককে, ইংরেজ শাসককে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, চার্লস মেটক্যাফকে। চার্লস মেটক্যাফকে সংবাদ মাধ্যমের মুক্তিদাতা বলা হয়ে থাকে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছিলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি একটু ভালো লেগে থাকে, তোমার কিনা যে জেনারেল স্টাডিজ প্রস্তুতিতে একটুও সাহায্য করে থাকে এবং আগামী দিনে আরও এইরকমভাবে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাও। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।